সালাম আলাইকুম দর্শক, দুটি কথা বলার জন্য আমি এখানে এসেছি। একটা ভিডিওতে দেখা গেল ইরানের একটি বড় পর্বতের গুহা থেকে বিশাল এক মিসাইল বের হচ্ছে এবং গাড়ি বড় একটা ট্রলিতে করে বের হচ্ছে। এটা দেখে পুরো বিশ্বের মানুষ হতবাক হয়ে গেছে। এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা যে সেই মিসাইল না, এই মিসাইলটা যে সেই মিসাইল না, মিসাইলটা মারাত্মক ধরনের মিসাইল। এবং এটাও বলা হচ্ছে যে এই মিসাইলের নিউক্লিয়ার ওয়ারহেড ব্যবহার করা যাবে, পারমানেন্ট বোমা এর মাথায় ব্যবহার করা যাবে এবং এটা বিশাল এক দূরত্বে গিয়ে আঘাত করতে পারে, 4,000 কিলোমিটার দূরে গিয়ে। আসলে ইরানের মিসাইল টেকনোলজির সাথে উত্তর কোরিয়ার একটা সামঞ্জস্যতা, একটা যোগাযোগটা ইন্টার রিলেশন খুঁজে পাওয়া যায়। ভিতরে ভিতরে উত্তর কোরিয়ার সাথে ইরান টেকনোলজি আদান প্রদান করে আজকে অনেক শিখরে উঠে গেছে। আমেরিকা এবং ইসরায়েল মিলে যে ইরানকে আঘাত করেছে গত কয়েকদিন আগে, সেই আঘাতের প্রতিবিম্বতা এখন যেভাবে আসছে সেটা সারা দুনিয়া দেখতে পাচ্ছে। এখন দুনিয়ার আমেরিকার মতো একটা পরাশক্তিকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে দিচ্ছে ইরান। আর ইসরায়েল তো না, ইসরায়েলকে ইরান তেমন একটা গুনছে না। এখন আমেরিকার মতো পরাশক্তিকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে দিচ্ছে। ইমাম খামেনিকে হত্যা করেছে ইসরায়েল আবার আমেরিকা মিলে, এবং ইরান চরম পর্যায়ে চলে গেছে। এখন ইরান বলছে যে ইরান আমেরিকার শেষ না দেখা পর্যন্ত ছাড়বে না। ইতিমধ্যে দেখা গেছে আমেরিকার অস্ত্র ভান্ডারে যে ইন্টারসেপ্টর যেগুলি ছিল, যে অর্থাৎ মিসাইল আসার প্রতিরোধ করার যে অস্ত্রটা ছিল আমেরিকার এবং ইসরায়েলে, এগুলি নাকি শেষ হয়ে আসছে। এগুলি আমেরিকার এবং ইসরায়েলের এই অস্ত্রগুলো অনেক ব্যয়বহুল ইন কম্পেয়ার উইথ ইরানি ওয়েপন্স। ইরানের অস্ত্রের সাথে এটা অনেক বেশি ব্যয়বহুল, অনেক বেশি। ইরানেরগুলো খুব সস্তা দামি কিন্তু নির্ঘুত আঘাত করে। শাহেদ যে ড্রোনটা আছে ইরানের, পেন্টাগন পর্যন্ত এখন বড় বড় বাঘা জেনারেলরা আমেরিকার, তারা বলছে যে এই শাহেদ ড্রোনটা তাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কারণ কম দামে হাজার হাজার ড্রোন ইরান বানাচ্ছে, যার তুলনায় ইন্টারসেপ্টর আমেরিকার মধ্যে ওইরকম নাই, এখন কমে গেছে। এখন এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছে, সবাই মনে করছে এখন ইরানের কাছে আমেরিকা পরাজয় বরণ করবে। কী কারণে পরাজয় বরণ করবে? আমেরিকার অস্ত্র ভান্ডার, ইসরায়েল এবং আমেরিকার অস্ত্র ভান্ডার ফুরিয়ে আসছে। ইরান একমাত্র বিশ্বের এখন একমাত্র শক্তি যে একসাথে অনেকগুলো দেশকে আক্রমণ করে বসছে। ইরান নিজের থেকে আক্রমণ করে নাই, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো ইরানকে আমেরিকাকে সাহায্য করেছে তার নিজের দেশে আমেরিকান বেস বানানোর জন্য, সেই বেসটা ব্যবহার করে ইরানকে আক্রমণ করেছে। এর মধ্যে নামগুলো বলছে, এগুলো সব আমেরিকার পদলেহনকারী মধ্যপ্রাচ্যের দেশগুলো: সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত, এরকম আরও অনেকগুলো দেশ আছে। এবং সাইপ্রাসে পর্যন্ত আঘাত করেছে ইরানি মিসাইল গিয়ে। সাইপ্রাসের ব্রিটিশ বেস থেকে ইরানে নাকি আক্রমণ করেছে, তো সাইপ্রাসে পর্যন্ত গিয়ে আঘাত করেছে ইরানি মিসাইল। ইরানি ড্রোন এবং ইরানি মিসাইল এখন সারা বিশ্বের এখন খুব ভয়ের মধ্যে আছে। অবস্থা দৃশ্যে যেটা দেখা যাচ্ছে, ইরান এখন আর যুদ্ধবিরতিতে কান দিবে না। ইরান বলছে, আমরা গতবার যুদ্ধবিরতিতে রাজি হয়েছি, তার পরিণাম আমরা এখন দেখতে পাচ্ছি। এখন উত্তর কোরিয়াও কিন্তু ওয়ারফিল্ডের মধ্যে একরকম প্রবেশ করে ফেলেছে।
সরাসরি। উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম বলছে ইরান উত্তর কোরিয়ার যে মিসাইল আছে সেই একটা মিসাইল যদি মেরে দেয় ইসরায়েলে, তাহলে ইসরায়েলের মানচিত্র থাকবে না দুনিয়ার বুকে। এবং এও বলেছে উত্তর কোরিয়া যে ইরান যদি চায় উত্তর কোরিয়া তাকে মিসাইল এবং অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করবে। তো এখন আমেরিকা উত্তর কোরিয়ার নাম নিলে আমেরিকা ভয়ে থাকে, কারণ এমন মারাত্মক মিসাইল উত্তর কোরিয়া বানিয়েছে যেটা আমেরিকার ঘুম, ইসরায়েলের ঘুম, ওয়েস্টার্ন কান্ট্রি ইউরোপের ঘুম হারাম করে দিয়েছে। তো ইরান এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, ইরান কিন্তু এখন আর একা না। আর ইরান একা যেভাবে নড়েছে চারিদিকে, এটা একটা দেখার মতো বিষয় ছিল। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং তেল রপ্তানি 30 to 40% ওই প্রণালী দিয়ে রপ্তানি হতো, তেল এবং অন্যান্য সামগ্রী। দুইটি জাহাজকে ইরান আক্রমণ করে দিয়েছে, দুইটা ওই হরমুজ প্রণালী দিয়ে তেল বহন করে নিয়ে যাচ্ছিল আমেরিকার জন্য, সেগুলা ইরান অলরেডি আক্রমণ করেছে। ইরানি মিসাইল আগুন ধরে গেছে। তো এখন এমন একটা মারাত্মক পর্যায়ে যে চলে গেছে যুদ্ধের অবস্থা, এটা কোনো তৃতীয় যুদ্ধের দিকে টার্ন নেয় কিনা সেটা একটা ব্যাপার। এদিকে অস্ট্রেলিয়া যোগ দিয়েছে, সৌদি আরব এবং কাতার এরা আমেরিকার সাথে যোগ দিয়েছে দেখা যাচ্ছে। তো এখন সৌদি বাদশারা, এই আরবের যে বাদশারা, এরা কিন্তু কোনো জনপ্রিয় লোক না, এরা কোনো নির্বাচনের মাধ্যমে আসে নাই। এরা হচ্ছে পুরো দেশটাকে ক্রিমটা খায়, এরা পুরো দেশটাকে ইয়ে করে ফেলে। আর আমেরিকাকে তারা বাবা মানে, আমেরিকাকে তারা মিলিটারি বেস করতে দিয়েছে, আরও অনেক কিছু করতে দিয়েছে। এরা মনে করে এদের ক্ষমতার চাবিকাঠি আমেরিকা। ইরানের এখন তারা মধ্যপ্রাচ্যের এই বাদশাগুলো কেন আমেরিকার পক্ষে নিয়েছে, ইরানের বিপক্ষে নিয়েছে? কারণ এই ইরানের যেই তাণ্ডব, এই তাণ্ডবে কিন্তু তাদের বাদশাহী আর থাকবে না, তাদের বাদশাহী থাকবে না। ইরান দেখে দেখে তাদের অর্থনৈতিক কেন্দ্রগুলোকে দেখে দেখে ইরান আঘাত করা শুরু করেছে। বুর্জ আল খলিফাতে গিয়েও মিসাইল পড়েছে। আমেরিকার যে এম্বাসিগুলো আছে মিডল ইস্টে, সেখানেও আঘাত করেছে ইরান। সৌদি আরবের আমেরিকান এম্বাসিতে গিয়ে মিসাইল আঘাত করেছে এবং ড্রোন আঘাত করেছে, এবং এটা যারা ছিল সবাই নাকি মারা গেছে আমেরিকান। আমরা দেখেছি একটা ভিডিওতে বাহরাইন এবং কাতার থেকে আমেরিকান সৈন্যরা রাতের আঁধারে প্লেন ট্রেন সব নিয়ে তারা পালিয়ে যাচ্ছে। বুক ফুলে হাঁটা একটা জাতি এখন চোরের মতো পালিয়ে যাচ্ছে রাতের আঁধারে। আমরা আমেরিকায় পালিয়ে যেতে দেখেছি আফগানিস্তান থেকে, এটা বেশি দেরির ঘটনা নেই, 5-6 বছর আগের ঘটনা। আমরা আমেরিকাকে দেখেছি ভিয়েতনাম থেকে নাস্তা না বোধহয় বের হয়ে আসতে। তো এটা না যে এই ডোনাল্ড ট্রাম্প মনে করেছিল ভেনেজুয়েলা প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে নিয়ে এসছে এবং ভেনেজুয়েলার উপর কর্তৃত্ব চালাচ্ছে, ইরানের টপ মোস্ট লেভেলের নেতাদেরকে মেরে ফেললে ওইভাবে করতে পারবে, কিন্তু ভুল ধারণা, অঙ্ক ভুল হয়ে গেছে। ইরান ইজ নট ভেনেজুয়েলা, সো ইউএস ক্যালকুলেশন অ্যান্ড fucking Israeli calculations are not work here. ইসরায়েলি হিসাব আর আমেরিকার হিসাব ইরানকে নিয়ে এগুলো ভুল হয়ে গেছে তাদের। আমেরিকা স্বীকার করছে এবং ইসরায়েলও স্বীকার করছে তাদের ক্যালকুলেশনগুলো ভুল হয়ে গেছে। এখন ইসরায়েলকে এমন অবস্থা করেছে, ইসরায়েলের যে বন্দরটাকে যে বন্দর দিয়ে প্রায় 40% ইসরায়েলের আমদানি রপ্তানি হইতো এবং খাদ্যশস্য আমদানি হইতো, সেই বন্দরটাকে তাবা করে দিয়েছে গত পরশু। তো সামনে এমন সময় আসবে, দেখা যাচ্ছে ওই বন্দরে এখন কোনো কিছু আর করতে পারছে না। এমন সময় আসবে ইসরায়েলের মানুষ, ইহুদিরা না খেয়ে মারা যাবে। অলরেডি স্পেন এবং কোন কোন জায়গায় ইহুদিরা গেছে এবং ওইখানে গণধোলাই দিচ্ছে। আসলে ইহুদিরা একটা অভিশপ্ত জাতি, আমাদের কোরআন শরীফেও আছে। তারা নবীদের সাথে বারবার প্রতারণা করেছে, নবীদেরকে হত্যা করেছে। আল্লাহর অভিশাপ আছে, আল্লাহর
লানত আছে এই অভিশপ্ত জাতিটা, সেটা আমরা এখন নির্দ্বিধায় চোখে দেখতে পাচ্ছি। তো ইরান তার মিসাইল ভান্ডার এবং ড্রোন ভান্ডারকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, ইরানে বসেই সারা দুনিয়াকে শাসন করতে পারছে। এখন দেখা যায় সারা দুনিয়া ইরানের ভয়ে এখন ভীত। সারা দুনিয়া বলতে আমরা আমেরিকান বেসের যে দেশগুলো আছে এগুলো ইরানকে হুমকি দেওয়ার জন্য ফ্রান্স তার রণতরী পাঠিয়েছিল গতকালকে, আবার শুনেছি ইউটার্ন নিয়েছে। আরে বেটা, আমেরিকার বড় রণতরীগুলো আঘাত করেছে ইরানের 4টা মিসাইল, আব্রাহামে আঘাত করেছে 4টা মিসাইল, এবং বেশ 6-7টা প্লেন নাকি ফাইটার প্লেন পুরো ছারখার হয়ে গেছে। তুমি ফ্রান্সের এগুলি দিয়ে কী করবে? তুমি ফ্রান্সের সামরিক শক্তি তো আর আমেরিকার সামরিক শক্তি না। আমেরিকাকে বিদ্যাঙ্গুলি দেখেছে, ইসরায়েলকে পাত্তাই দিচ্ছে না ইরান এখন। তো পতন দেখা যাচ্ছে, আমেরিকার একটা পতন অর্থনৈতিক। ইরান চাচ্ছে আমেরিকাকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য, সামরিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য। যুদ্ধকে ল্যাংদি করে ফেলতে পারলে আমেরিকার অর্থনীতি ভেঙে যাবে এবং সামরিক নীতিও ভেঙে পড়বে, দুর্বল হয়ে পড়বে। একটা দেশের শক্তি কখন বাড়ে? যখন সেই অর্থনৈতিকভাবে সবল থাকে। আমেরিকা যখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে তখন কিন্তু আর তারা টিকে থাকতে পারবে না। আর ইসরায়েল সম্ভবত মনে হচ্ছে এটা শেষ ইসরায়েলের জন্য। এই ইরানের এই যুদ্ধটা, ইসরায়েলের সাথে ইরানের এই যুদ্ধটা মনে হয় ইসরায়েলের করুণ পরিণতি ডেকে আনবে। ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে গড়ে ওঠা সামরিক সমঝোতা বর্তমানে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনায়। 1945-এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM প্রোগ্রামের নেপথ্যে রয়েছে উত্তর কোরিয়ার সরাসরি প্রযুক্তিগত সহায়তা। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞ ডক্টর ব্রুস বেচটল জুনিয়র দাবি করেছেন, তেহরান এবং পিয়ংইয়ংয়ের এই কৌশলগত অংশীদারিত্ব মূলত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা অর্জনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিশ্লেষক দাবি করে আসছিলেন, ইরানের এমন কোনো শক্তিশালী ক্ষেপণাস্ত্র কর্মসূচি নেই যা সরাসরি আমেরিকাকে আঘাত করতে পারে। বিশেষ করে পেন্টাগনের অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে অনেক সময় এই হুমকিকে ছোট করে দেখা হয়েছে। তবে ডক্টর বেচটল মনে করছেন, এই ধরনের মূল্যায়ন কেবল তথ্যগতভাবেই ভুল নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ। উত্তর কোরিয়া থেকে ইরানে 80 টনের রকেট বুস্টার স্থানান্তরের অকাট্য প্রমাণ এখন সামনে আসছে। এই রকেট বুস্টারটি মূলত উত্তর কোরিয়ার শক্তিশালী হওয়াসং 15 ICBM এর মূল চালিকা শক্তি। এই ইঞ্জিনটি ইউক্রেনীয় প্রযুক্তির RD-250 ইঞ্জিনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠে অত্যন্ত শক্তিশালী থ্রাস্ট তৈরি করতে সক্ষম। উত্তর কোরিয়া ইতোমধ্যে এই প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে এবং এর পাল্লা প্রায় 8000 মাইল। এর অর্থ হল, এই প্রযুক্তির মাধ্যমে ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্র সজ্জিত করতে পারে, তবে তাদের পক্ষে আমেরিকার পূর্ব উপকূলে আঘাত হানা অসম্ভব কিছু নয়। দুই দেশের এই গোপন লেনদেনের ইতিহাস বেশ পুরনো। 2013 সাল থেকেই উত্তর কোরিয়া ইরানকে এই 80 টনের রকেট বুস্টার তৈরিতে সহায়তা শুরু করে। এমনকি যখন ইরানের পরমাণু চুক্তি বা JCPOA নিয়ে আলোচনা চলছিল, তখনও উত্তর কোরিয়া থেকে ইরানে বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের চালান পৌঁছেছে বলে জানা যায়। ইরানের একটি গোপন ভিডিও ফাঁস হতেই তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ের বুক চিরে এক বিশাল বাংকার থেকে বেরিয়ে আসছে দৈত্যাকৃতির এক মিসাইল। বিশাল ট্রাকের উপর বসানো এই মিসাইলটি কোনো সাধারণ অস্ত্র নয়। এর আকার, গঠন এবং গোপনীয়তা দেখে আন্তর্জাতিক সমরবিদরা নিশ্চিত এটি এমন এক মারণাস্ত্র যার একটি বানাতেই খরচ হয় 12 থেকে 13 হাজার কোটি টাকা। সবচেয়ে ভয়ের কথা হলো, এই মিসাইল নাকি পারমাণবিক ওয়ারহেড বা বোমা বহনে সক্ষম। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই তেহরান তাদের আস্থিন থেকে বের করল এই তুরুপের তাস।
সম্প্রতি ইরানের আকাশে এমন কিছু মিসাইল উড়তে দেখা গেছে যা বারবার গতিপথ বদলাচ্ছে এবং দেখতে অনেকটা মহাকাশগামী রকেটের মতো। প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি কোনো স্যাটেলাইট লঞ্চিং ভেহিকল, কিন্তু পরে জানা গেল এটি আসলে ইরানের পঞ্চম প্রজন্মের সেজ্জিল সিরিজের মিসাইল, যার দৈর্ঘ্য ৩০ মিটারের বেশি এবং গতি ঘণ্টায় ১৬,০০০ কিলোমিটার। কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা মিসাইলটি সেজ্জিল নয়, এটি সম্পূর্ণ অচেনা এক দানব। ইরানের IRGC জেনারেল ইব্রাহিম জাব্বারি এক রহস্যময় হাসি দিয়ে বলেছেন, আমরা এখনো পর্যন্ত যা ব্যবহার করেছি তা কেবল দ্বিতীয় প্রজন্মের বা 2G মিসাইল। আমাদের ভাণ্ডারে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এমনকি ষষ্ঠ প্রজন্মের মিসাইলও এখনও মজুদ আছে, যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি। তার এই কথায় পরিষ্কার, ইরান এমন কিছু লুকিয়ে রেখেছে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। গোয়েন্দা সূত্র বলছে, ইরান সম্ভবত তাদের পঞ্চম প্রজন্মের খেইবার মিসাইলেরও সফল পরীক্ষা চালিয়েছে। এটি ঘণ্টায় ১৯,৫০০ কিলোমিটার বেগে উড়ে গিয়ে ৩,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দিতে পারে। সেই আগুনের সবচেয়ে দীর্ঘস্থায়ী শিখাটার নাম ইরান। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে হঠাৎ করে একটা প্রশ্ন নতুন করে সামনে আসছে, ইরান কি একা? পশ্চিমা গণমাধ্যমে ইরানকে প্রায় তুলে ধরা হয় একঘরে, নিষেধাজ্ঞায় জর্জরিত, চাপে থাকা একটি রাষ্ট্র হিসেবে। গোপন পারমাণবিক কর্মসূচি, ইসরায়েল বিরোধী অবস্থান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা, সব মিলিয়ে যেন চারদিক থেকে টুটি চেপে ধরা এক দেশ। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। খুব নীরবে, খুব ধীরে, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে ইরান তার চারপাশে গড়ে তুলেছে এমন একটি শক্তি বলয় যা শুধু তাকে রক্ষা করছে না, বরং গোটা বৈশ্বিক শক্তির ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে। এই বলয়ের সবচেয়ে দৃশ্যমান স্তম্ভ রাশিয়া ও চীন। শত্রুর শত্রু আমার বন্ধু, এই নীতিতে রাশিয়াকে পাশে পাচ্ছে ইরান। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া যখন পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে কোণঠাসা, তখন মস্কোর জন্য ইরান আর সমস্যার দেশ নয়, বরং প্রয়োজনীয় মিত্র। ইরানের ড্রোন, সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে, এটা আর গোপন নয়। এবার দাম চুকানোর পালা। সাহায্যের বিনিময়ে রাশিয়া দিয়েছে কূটনৈতিক ঢাল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে কঠোর কোনো প্রস্তাব এলেই মস্কোর ভেটো ইরানের সবচেয়ে বড় নিরাপত্তা বীমা হয়ে দাঁড়িয়েছে। এই সম্পর্ক কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নয়, কিন্তু বাস্তবে এটি একটি কার্যকর কৌশলগত অংশীদারত্ব। পশ্চিমা চাপ যত বাড়ছে, মস্কো তেহরান সম্পর্ক ততই গভীর হচ্ছে। চীনের সমর্থন আবার আরও ভিন্ন মাত্রার, কম শব্দ, কাজ বেশি। বেইজিং জানে ভবিষ্যতের বিশ্ব অর্থনীতি জ্বালানির উপর দাঁড়িয়ে, আর মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে ইরানকে বাদ দিয়ে কোনো হিসাবই চলে না। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চীন নিয়মিত ইরানের তেল আমদানি করছে। এই একটিমাত্র সিদ্ধান্তই ইরানের অর্থনীতিকে পুরোপুরি ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রেখেছে। এর পাশাপাশি প্রযুক্তি, নজরদারি ব্যবস্থা এবং সাইবার নিরাপত্তায় চীনের সহায়তা ইরানকে পশ্চিমা গোয়েন্দা চাপ মোকাবেলায় অনেক বেশি সক্ষম করে তুলেছে। চীন এখানে প্রকাশ্যে কোনো রাজনৈতিক স্লোগান দেয় না, কিন্তু দীর্ঘমেয়াদে ইরানের পাশে থাকার হিসাবটা খুব পরিষ্কার। তবে ইরানের শক্তির সবচেয়ে বড় অংশ রাষ্ট্রীয় মিত্রদের বাইরে। এটি হলো প্রতিরোধের অক্ষ শক্তির দল। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, ইরাকের ইরানপন্থী মিলিশিয়া এবং গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো মিলিয়ে ইরান এমন এক জাল তৈরি করেছে যেখানে সরাসরি যুদ্ধ না করেও শত্রুকে সর্বক্ষণ চাপে রাখা যায়। এই নেটওয়ার্ক ইরানকে দিয়েছে কৌশলগত গভীরতা। অর্থাৎ তেহরানের উপর সরাসরি হামলা মানেই শুধু ইরানের সঙ্গে যুদ্ধ নয়, একসঙ্গে কয়েকটি ফ্রন্ট খুলে যাওয়ার ঝুঁকি। হিজবুল্লাহ এই অক্ষের সবচেয়ে শক্তিশালী অংশ। লেবাননে অবস্থান করলেও তাদের অস্ত্র ভাণ্ডার এবং যুদ্ধ ক্ষমতা অনেক রাষ্ট্রের নিয়মিত সেনাবাহিনীর চেয়েও বেশি। ইসরায়েলের জন্য হিজবুল্লাহ মানে উত্তর সীমান্তে স্থায়ী আতঙ্ক। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।